ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪। বিশ্বের সেরা অপারেটর দিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলবে, জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এবং রবীন্দ্র জয়ন্তী, নানা আয়োজনে জন্মোৎসব উদযাপন। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিস বসির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় বাবা, ছেলে ও মেয়ে সহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। দুপুর ১২:৩০টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুর গ্রামে। স্বজনরা জানিয়েছেন, বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। এ মাসের ২৩ তারিখ তার সন্তান প্রসবের সম্ভাব্য দিন ছিল। ঢাকার ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার জন্য রোজিনাকে নিয়ে সকালে একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের ১০ জন ঢাকা আসছিলেন। মুন্সিগঞ্জের নিমতলী এলাকায় আসার পর চাকা পাংচার হয়ে গেলে এক্সপ্রেসওয়ের ডান পাশে চাকা বদল করছিলেন অ্যাম্বুলেন্স চালক। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। মুহূর্তে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। হতাহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আব্দুস সামাদ ফকির, তার ছেলে হাফেজ বিল্লাল ফকির, মেয়ে আফসানা ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব সর্দারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিশ্বের সেরা অপারেটর দিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলবে, বললেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রাম নগরীর লালদিয়া কন্টেইনার টার্মিনাল এলাকা পরিদর্শনকালে তিনি কথা বলেন। বিডা চেয়ারম্যান আরও জানান, দেশের সীমাবদ্ধ ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহারের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় লালদিয়া টার্মিনালের জায়গা পরিদর্শন করে তিনি বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনাল হলে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি ও বিনিয়োগেও গতি আসবে। পরে বে টার্মিনাল কর্ণফুলী টানেল এলাকা পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান। এবং আমরা আশা করছি যে 2030-এর দিকে আমরা এই পোর্টগুলোকে চালু করতে পারবো। তো আমাদের যে লং টার্ম, এগেন আমাদের উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস। লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে। সেটা হওয়ার জন্য এই সবগুলা পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে। তা না হলে আমরা উই উইল নট বি এবল টু মিট দ্য ডিমান্ডস। নানা আয়োজনে দেশের কয়েকটি জেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিনের জাতীয় অনুষ্ঠানমালার ভার্চুয়ালি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠানের প্রথম দিনে আলোচনা শেষে মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করেন। এতে কুষ্টিয়া জেলা ছাড়াও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেন। রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে কুঠিবাড়ি চত্বরে বসেছে গ্রামীণ মেলা। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ৩ দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীকে ঘিরে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি সেজেছে নতুন সাজে। থাকছে 3 দিনব্যাপী নানা আয়োজন। কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের খবর জানাতে কুষ্টিয়া শিলাইদহ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আমরা এর আগে দেখছিলাম যে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। এখন আসলে সেখানে কেমন আয়োজন এবং সেখানে আসলে দর্শক বা তার যারা ভক্ত রয়েছেন তাদের আনাগোনা কেমন?
মারিয়া শিমু যেমনটি বলছিলেন, দর্শকদের আনাগোনা এখন আস্তে আস্তে বাড়ছে, যেহেতু পড়ন্ত বিকেল শুরু হচ্ছে। দুপুরের দিকে দর্শকদের উপস্থিতি অনেকটাই কম ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে। আর যেহেতু 2টা থেকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়েছে, এখন একটি সংগঠন তাদের কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন হচ্ছে, গানে কবিতায় নৃত্যের মধ্য দিয়ে তাকে স্মরণ করছে। আপনি জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ভাবে কুষ্টিয়ার শিলাদয় কুঠিবাড়িতে সকালে এই অনুষ্ঠানের 3 দিন এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আলোচনা ছিল, সেখানে কবিগুরুর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা হয়েছে, তার জীবন তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে এবং তার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা হয়েছে। এখন চলছে সঙ্গীত পর্ব, দর্শনার্থীরা কার্যক্রম আসছেন। হয়তো দর্শনার্থীরা আরেকটু বিকেল যখন হবে আরো দর্শনার্থীর পদবারে পরিপূর্ণ হবে। আগামী 2 দিন এখনো এই অনুষ্ঠান আছে, বিশেষ করে আগামী কাল দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মধ্যে যারা দর্শনার্থী এবং যারা সাহিত্যপ্রেমী তারা বারবার বলছিলেন, যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন তার এই শিলাইদহ কুঠবাড়িতে, যেখানে তার সাহিত্যকর্মে অনেকটাই রচনা করেছেন, যে রচনার মধ্য দিয়ে বিশ্ব গীতাঞ্জলির মধ্য দিয়ে নোবেল পুরস্কার প্রাপ্তি হয়েছে। এছাড়াও অনেক প্রাপ্তি রয়েছে। আর বাঙালি জাতিসত্তাকে নতুনভাবে যিনি পরিচয় করেছেন, সেই বাঙালির সত্তা পুরুষ হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসবে শিলাইদহ কুঠিবাড়ি স্মৃতিসন্ন শিলাইদহ কুঠিবাড়িতে যারা এসেছেন, তারা এসে যেমন পরিপূর্ণতা পেয়েছেন, সেই সময় পরিপূর্ণতা পাচ্ছে তার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, গান এবং সঙ্গীতের মধ্য দিয়ে যে আলোচনা হচ্ছে তার মধ্য দিয়ে সৃষ্টিকর্মটা পরিপূর্ণতা পাচ্ছে। এই ছিল কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মোৎসবের প্রথম দিনের। ধন্যবাদ শরীফুল আপনাকে। দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীকে ঘিরে কুষ্টিয়ার শিলাইদহে 3 দিন ব্যাপী নানান আয়োজন করা হয়েছে। সেখানকার প্রথম দিনের সর্বশেষ খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। সাভারে বাবাকে হত্যা করে মেয়ের আত্মসমর্পণ এবং রাজশাহীতে হিমাগার সংকট, ঘরেই পৌঁছে যাচ্ছে কৃষকের আলু। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন। সকাল 6টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম ইলিয়াস হোসেন। স্থানীয়রা জানান, ঘাতক সবুজ একই উপজেলার 16 টাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নুল মেম্বরের ছেলে। সে দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত। পারিবারিক কলহের জের ধরে আজ দিন সকালে নিহত ইলিয়াস হোসেনের বাড়িতে যান সবুজ। কথা কাটাকাটির এক পর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে শ্বশুর ইলিয়াস হোসেনকে ছুরিকাঘাত করে সে। ঘটনার পরপরই সবুজকে আটক করে গণপিটুনি দেয় লোকজন। খবর পেয়ে সেনাবাহিনী, গাংনী থানা পুলিশ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘাতককে আটক করা হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে বালু তোলা বন্ধ থাকায় প্রায় অর্ধলক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই কাজ না পেয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে ছুটছেন। দুপুরে জাদুকাটা নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নদীর 2 পাড়ের শ্রমিকেরা। এ সময় তারা বলেন, জাদুকাটা নদীতে বালু তোলা বন্ধ হওয়ায় নদীর 2 পাড়ের হাজারো শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। আর কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকায় পরিবার নিয়ে বিপাকে পড়েছে তারা। অভাব অনটনের কারণে এলাকায় চুরি ডাকাতির ঘটনা বাড়ছে। তাই দ্রুত সময়ের মধ্যে জাদুকাটা নদী খুলে দেওয়ার দাবি জানান তারা। সাভারে বাবাকে হত্যার পর আত্মসমর্পণ করেছে মেয়ে। ভোরে সাভার পৌর এলাকার মজিদপুর কাঁঠাল বাগানে ঘটনা ঘটে। সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, সকালে এক নারী 999-এ ফোন করে নিজের বাবাকে হত্যা করার কথা জানান এবং আত্মসমর্পণ করতে চান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুস সাত্তারের মেয়ে জান্নাত জাহান শিফাকে আটক করে।
তার বাবা আব্দুস সাত্তারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিফা জানায়, স্ত্রীর মৃত্যুর পর আব্দুস সাত্তার তাকে নিয়ে মজিদপুর কাঁঠাল বাগান এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। বাবা তাকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন করত। সেই ক্ষোভ থেকে গত বুধবার রাতের খাবার সময় ভাতের মধ্যে 20টি ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সে। পরে বৃহস্পতিবার ভোরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। তিনি আরও জানান, 2022 সালে নাটোরের সিংড়া থানার বাবার বিরুদ্ধেই ধর্ষণ মামলা করেছিলেন তিনি। দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্ত হন আব্দুস সাত্তার। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির। ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। সারা দেশের নৌরুটে স্পিড বোটের ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গত 4 দিন ধরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিড বোট চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই নৌপথে চলাচলকারী যাত্রীরা। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। দেশের বিভিন্ন নৌপথগুলোতে স্পিডবোট যাত্রীদের ভাড়া নির্ধারণের পর গত 4 দিন ধরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নৌপথে চলাচলকারী যাত্রীরা। এই শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকে পানি কমে যাওয়ায় লঞ্চ যাতায়াতে অনেক সময় লাগে, কিন্তু স্পিডবোটে কম সময়ে এবং সহজে যাতায়াত করতে পারেন তারা। আমি স্পিডবোট মালিক সমিতির যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা বলছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনে উল্লিখিত ভাড়ার তালিকা দেওয়া হয়েছে, সে বর্তমানে যে ভাড়া রয়েছে সে ভাড়ার পরিবর্তে নতুন ভাড়া, ফলে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে এখানকার স্পিডবোট চালকরা। কারণ নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, এতে তাদের যে জ্বালানি খরচ রয়েছে সেই জ্বালানি খরচও উঠবে না বলে তারা অভিযোগ করছে। নৌ পরিবহন কর্তৃপক্ষ তাদের এই ভুল সংশোধন করে নতুন প্রজ্ঞাপন দিলেই তারা বোট চালাবে বলে আমাকে এখানকার যে স্পিডবোট মালিক সমিতি রয়েছে সে মালিক সমিতি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে সর্বশেষ তথ্য। রাজশাহীতে পচে যাচ্ছে কৃষকের আলু। হিমাগারে জায়গা নেই, বাজারে দাম নেই। এমন দ্বিমুখী সংকটে দিশেহারা আলু চাষিরা। আরও হিমাগার স্থাপন করা না গেলে ভবিষ্যতে আলু চাষে বিমুখ হবেন কৃষকরা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। এবছর 200 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তানোরের তরুণ কৃষক রাকিবুল ইসলাম। পেয়েছেন 10,000 বস্তা আলু। তার মধ্যে মাত্র 2,000 বস্তা আলু হিমাগারে রাখতে পেরেছেন তিনি। অগ্রিম বুকিং দিয়েও জায়গা না পাওয়ায় বাড়িতেই আলু রাখেন। পচতে শুরু করেছে সে আলু। এরই মধ্যে 2,000 বস্তা আলু পচে গেছে। বাধ্য হয়ে মাত্র 10 টাকা কেজিতে আলু বিক্রি করে দিচ্ছেন রাকিবুল। 1 বিঘা মাঠে আলু করতে আমাদের 80 থেকে 85,000 টাকা খরচ। এখন 20-25,000 টাকা বিঘা দাম লাগছে। পার বিঘায় 50-55 হাজার টাকার লস এবছর। 120 টাকা কেজি বীজ কিনে আলু লাগায় 10 টাকা কেজি আলু লেওয়ার লোক নাই। আলু এখন অখাদ্যর মতন হয়ে গেছে। রাজশাহীর তানোরের ঘরে ঘরে একই চিত্র। কোল্ড স্টোরেজে জায়গা না পেয়ে বাড়ির আঙ্গিনায় পড়ে থাকতে দেখা যাচ্ছে পচা আলু। কৃষকরা বলছে 1 কেজি আলু উৎপাদনে তাদের খরচ 20 টাকা, অথচ পাইকারি বাজারে বিক্রি করতে হচ্ছে মাত্র 8 থেকে 10 টাকায়। 15 বিঘার আলু টোটালি পচে নষ্ট হয়ে গেছে, মানে এটা টোটালি বাদ। 1000 বস্তা রেখেছিলাম আমরা, এই 650 বস্তা আলু পেলাম, 300-350 বস্তা আলু মানে নষ্ট হয়ে গেল, পয়সাই শেষ হয়ে গেল। 1 লাখ টাকা খরচ, আপনার ধরেন 45,000, 30-35,000 টাকা পাওয়া যায় এখন 1 বিঘা জমিতে। প্রান্তিক কৃষকের তো মানে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এরা তো আর আগামীতে আলু করতে পারবে কিনা। আমাদের কৃষকের আস্থা কোথায়? কৃষক আমরা কোথায় দাঁড়াবো? আমরা কোথাও যাই কারো কাছে বিচার দিয়ে আমরা পাই না। আমরা যেখানে যাই ইউনো মহোদয়ের কাছে যাই, বলে যে ঠিক আছে আপনারা যুক্তি দাবি, আপনাদের দাবি বাস্তবায়ন হবে, কিন্তু কাজকর্ম হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী জেলায় এবছর 38,000 কৃষক আলু চাষ করেছিলেন। উৎপাদন হয়েছে 10,30,517 মেট্রিক টন। এর মধ্যে মাত্র 4.5 লাখ টন আলু কোল্ড স্টোরেজে জায়গা পেয়েছে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দেশের খবর শেষ করবো, তবে তার আগে আকিস বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার।
ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত 4। বিশ্বের সেরা অপারেটর দিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলবে, জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান। রবীন্দ্র জয়ন্তী, নানা আয়োজনে জন্মোৎসব উদযাপন। সাভারে বাবাকে হত্যা করে মেয়ের আত্মসমর্পণ। এবং রাজশাহীতে হিমাগার সংকট, ঘরেই পচে যাচ্ছে কৃষকের আলু। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।